ওয়েলকাম। ভারতের লোকসভা বা রাজ্যসভার এমপি মানে সংসদ সদস্য বা সাংসদ হতে গেলে কি যোগ্যতা লাগে জানেন? আগের ভিডিওতে তো আমি কত সুযোগ সুবিধা, বেতন ভাতা, আজীবনের ফেসিলিটি কি কি পায় একজন এমপি সেটা বিস্তারিত বলেছি, আপনারা শুনেছেন। কিন্তু কি যোগ্যতা লাগে? এই যে আপনার এলাকার যে এমপি আছেন বা আমার এলাকার যে এমপি আছেন, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সিপিআইএম বা ভারতবর্ষের অন্যান্য যে বিভিন্ন আঞ্চলিক দলগুলো রয়েছে, যে দলেরই হোক না কেন, এমপি যারা আমাদের দেশের নিয়ম প্রণয়ন করে, আইন তৈরি করে, লোকসভা এবং রাজ্যসভা আমাদের দুটো হচ্ছে সংসদের দুটো কক্ষ, নিম্নকক্ষ লোক আর উচ্চকক্ষ। দেশের এই লোকসভার সদস্যরা যে আইন তৈরি করবে আমরা কিন্তু মানতে বাধ্য। আসুন আজকে জেনে নি যারা আমাদের জন্য আইন তৈরি করে তাদের কি যোগ্যতা লাগে। খুব অবাক হয়ে যাবেন আপনি, সত্যি বলছি। এদের যোগ্যতা যদি জানেন না, আপনি আজকে অবাক হতে বাধ্য। আস্তে আস্তে আসছি, শিক্ষাগতটায় আসবো। প্রথমত, যে 1951 সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী চলে, একজন ভারতীয় নাগরিক হতে হবে। লোকসভার সদস্য বা রাজ্যসভার সদস্য হতে গেলে, এমপি হতে গেলে তাকে, সেই ব্যক্তিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। লোকসভার সদস্যদের ক্ষেত্রে বয়স কমপক্ষে 25 বছর, আর রাজ্যসভার জন্য কমপক্ষে 23 বছর বয়স হতে হবে। লোকসভার জন্য 25 বছর বয়স হতেই হবে এবং রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর, তার আগের কেউ কিন্তু এই পদ হতে পারবে না। এইবার এখানে প্রশ্ন হচ্ছে আপার লিমিট। কোনো আপার লিমিট নেই। আপনি সরকারি চাকরি করলে 60 বছরের পরে আপনার অবসর, কিন্তু নেতাদের কোনো অবসর নেই, আনলিমিটেড এজ। তিনি যতদিন চাইবেন সেই পদে থাকতে পারেন। এইবার আসছি, দেশের যে কোনো জায়গায় ভোটার লিস্টে নাম থাকলেই হবে। এখানে একটা কথা বলি, যে কোনো জায়গার এমপি হতে গেলে দেশের যে কোনো জায়গার ভোটার লিস্টে নাম থাকলে হবে। যে দেখবেন আমাদের বহরমপুরের এমপি হয়েছে ইউসুফ পাঠান, উনি কিন্তু আমাদের রাজ্য নয়, গুজরাটের বাসিন্দা। কীর্তি আজাদ, তারপরে এর আগে দেখেছি শত্রুঘ্ন সিনহা, জর্জ ফার্নান্ডেস এর আগে সে দার্জিলিং থেকে এমপি হয়েছেন। নরেন্দ্র মোদী গুজরাটের বাসিন্দা, এমপি হয়েছেন কোথা থেকে? বারাণসী, উত্তরপ্রদেশ থেকে। এতে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ভারতবর্ষের আপনি যে কোনো জায়গার ভোটার লিস্টে নাম থাকলে ভারতবর্ষের যে কোনো আসনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। শুধু রিজার্ভেশনের ব্যাপারটা আপনাকে মানতে হবে। একজন তপশিলি বা জাতি বা উপজাতি সংরক্ষিত আসনে সাধারণ প্রার্থী করতে পারবেন। এইবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, শিক্ষাগত যোগ্যতা, তারপর অন্যগুলোয় আসবো। এমপি হতে গেলে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার কথা আমাদের 1951 সালের যে জনপ্রতিনিধি আইন তাতে বলা নেই। অর্থাৎ প্রকাশ টিপসই মারলেও এমপি হওয়া যাবে। 4 পাশেরও কোনো মিনিমাম কোয়ালিফিকেশনের কথা বলা হয়নি। অর্থাৎ যারা আইন তৈরি করবে, দেশের আইএস আইপিএস, সাধারণ নাগরিক, শিক্ষিত অশিক্ষিত সবাই সেই আইন মানতে বাধ্য। সেই আইন যিনি তৈরি করবেন তার কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। ভেবেছেন একবার? আমি এটা বলছি না সংসদে যতজন সংসদ হয়েছে সবাই অশিক্ষিত, কারোর যোগ্যতা নেই। বহু উচ্চশিক্ষিত দিগ্গজ আমাদের দেশের দিকপাল ব্যক্তিত্বরা সংসদ আলোকিত করে আছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন দলে খুব উচ্চশিক্ষিত লোকজন আছেন, কিন্তু অনেক এমনও আছেন যারা নাম লিখতে কলম ভেঙে ফেলবেন। ভাবুন তো, দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থায় যারা বসবেন, এই পার্লামেন্ট যারা আমাদের দেশের আইন তৈরি করবে, রাষ্ট্রপতি নির্বাচন করবে, প্রধানমন্ত্রীকে নির্বাচন করবে, তাদের একটা মিনিমাম কোয়ালিফিকেশন থাকবে না? একটা পিয়নের চাকরির জন্য যেখানে মাধ্যমিক পাস একটা সার্টিফিকেট অন্তত বাধ্যতামূলক, তারপরে তাকে পরীক্ষা দিতে হয়। এ নিয়ে অন্য ভিডিওতে আমি বলেছি। কিন্তু একবার ভাবুন, 1951 সালের পরিস্থিতিটা একরকম ছিল, আজকে 2026, এখানে এসেও কিন্তু এমপি হওয়ার জন্য কোনো মিনিমাম কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়নি। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমরা হয়তো জানিই না। আর কি, আর যখন ওই নমিনেশন ফাইল করবে একজন এমপি হওয়ার জন্য, প্রার্থীকে একটা শপথ পাঠ করতে, যে ভারতের সংবিধান বিধি দ্বারা যা যা নিয়ম কানুন আছে আমি মানতে বাধ্য। এরা কতটা মানে সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, আমরা জানি। আর কি, এই নমিনেশন মানে মনোনয়ন সাবমিট করতে গেলে, ভোটে দাঁড়াতে গেলে লোকসভায় বা রাজ্যসভায়, যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে আপনি নমিনেশন দেন, সেটা যে কোনো নথিবদ্ধ দল হতে পারে, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপি,
সেখান একজন প্রস্তাবক লাগবে। আর যদি নির্দল হিসেবে আপনি দাঁড়াতে চান 10 জন অন্তত প্রস্তাবক লাগবে, আপনার হয়ে 10 জন প্রস্তাব করবে, হ্যাঁ একে আমরা এই প্রার্থী হিসেবে চাই। আর রাজনৈতিক দল হলে একজন হলেই হবে। এই কটা যোগ্যতা তো জানলেন। আর কি কি কারণে প্রার্থী না হওয়া যায় না, কোন যোগ্যতা না থাকলে সেটাও বলছি। যদি কেউ কোনো লাভজনক পদে থাকে বা সরকারি চাকুরি করে, কোনো সরকারি চাকুরি করা অবস্থায় কিন্তু কেউ এই লোকসভা বা রাজ্যসভার ভোটে দাঁড়াতে পারবেন না। অথবা কোনো লাভজনক সংস্থায় কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান আছেন, তারা কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন না। এবার আপনি একটা কথা এখানে প্রশ্ন আসতে পারে যে অনেক শিক্ষক অধ্যাপকরা দাঁড়ায়, শিক্ষক অধ্যাপকদের কিন্তু সরাসরি সরকারি চাকুরির মধ্যে পড়ে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তবে গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা একটু আছে। যাই হোক, লাভজনক কোনো পদে থাকলে কিন্তু এক্ষেত্রে কেউ এই পদে দাঁড়াতে পারবে না। আর কি, মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তির যদি চিকিৎসকরা সার্টিফাইড করেন যে মেন্টাল ডিসঅর্ডার আছে, মানসিকভাবে সুস্থ নয়, তাহলে তিনি কিন্তু নমিনেশন করতে পারবেন, অর্থাৎ এমপি হতে পারেন না। দেউলিয়া কেউ যদি হয়, ব্যাংক তাকে দেউলিয়া ঘোষণা করেছে, আমি এত টাকা ঋণ নিয়েছি, আমার দেওয়ার আর ক্ষমতা নেই, আমার বাড়ি জমি গাড়ি আমাকে ক্রোক করলেও সে টাকা আর শোধ হচ্ছে না, তখন তাকে কি করা হয়, দেউলিয়া ঘোষণা করা হয়। কেউ যদি দেউলিয়া হন তিনি কিন্তু প্রার্থী হতে পারেন না। এই জন্য যখনই দেখবেন প্রার্থী হয় তাকে এভিডেভিট দিতে হয়, তার সমস্ত ইনকাম ট্যাক্সের তথ্য, আয় ব্যয়ের হিসেব দিতে হয় প্রার্থীদের। আমরা সংবাদপত্রে দেখি না, আয় হাতে নগদ এত, ব্যাংকে এত, স্থাবর সম্পত্তি এত, অস্থাবর সম্পত্তি স্ত্রীর নামে এত, স্বামীর নামে এত। কারণ এটা দেখাতে হয় হলফনামা দিয়ে যে আমার এই সম্পত্তি আছে, আমি দেউলিয়া নই। এইটা হচ্ছে কারণ। আর কেউ যদি ভারতের নাগরিকত্ব হারিয়ে ফেলেন, কিছু কিছু শর্ত আছে, এটা পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রীরা ভালো জানেন। কিছু কিছু কারণে ভারতের একজন মানুষ কিন্তু নাগরিকত্ব হারাতে পারেন, দীর্ঘদিন আমি এই দেশে থাকি না, এরকম বিভিন্ন কারণে তারা কিন্তু প্রার্থী হতে পারবেন। আর 2 বছরের অধিক যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি হন, কোনো ক্রিমিনাল কেসে কেউ যদি 2 বছরের বেশি কারোর সাজা হয়, 1.5 বছরের জন্য জেল হয়েছে, তাহলে আমার ভোটে দাঁড়ানো কেউ আটকাতে পারবে না। আমার নামে কেস থাকছে, কোর্টে মামলা চলছে, কিচ্ছু হবে না। আদালত যখন ঘোষণা করে দেবে 2 বছরের বেশি যদি সাজা ঘোষণা হয়ে যায়, তবেই একমাত্র ভোটে দাঁড়ানো যাবে না, বা এমপি অবস্থায় থাকলেও তার প্রার্থীপদ চলে যাবে। আর বাদ বাকি ভাবুন, একজন সাধারণ সরকারি কর্মচারী 2 দিন পুলিশের হেফাজতে থাকলে তার চাকরি সাসপেন্ড হয়ে যাবে, কিন্তু এদের সব ছাড় আছে। এই হলো আমাদের ভারতবর্ষ। অর্থাৎ যারা আমাদের দেশের 140 কোটি বললেও ভুল হবে, 150 কোটি লোকের জন্য আইন তৈরি করে, ভারতবর্ষ কোন পথে চলবে, কি ভবিষ্যৎ হবে, তার প্রতিরক্ষা থেকে সমস্ত কিছু, আন্তর্জাতিকতা থেকে সমস্ত কিছু বিষয় যারা আইন তৈরি করে, তাদের শিক্ষাগত যোগ্যতাটা কি দেখলেন, 0। না, তার মানে এই নয় যে শিক্ষিত লোক নয়, আমি আগেও বলেছি, কিন্তু কোনো মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু এক্ষেত্রে রাখা হয়নি, যেটা আমার মনে হয় আজকের যুগে দাঁড়িয়ে খুব অস্বাভাবিক একটি বিষয়। আপনারা জানতেন? আপনি কি জানতেন এই সংসদদের কি কি যোগ্যতা লাগে? যদি আগে জেনে থাকেন সেটাও জানাবেন। আর যদি আরো আপনার কাছে কোনো তথ্য থাকে, মনে হয় আমার তথ্যগত কোনো ত্রুটি যদি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।